লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার জানবে কাছেই আছে ভোরের আলো। মা, ও মা, মা কোথায় তুমি? প্রায় দৌড়ে ঘরে দরজা থেকে রান্নাঘরে এসে ঢুকলো মহুল। রান্নাঘরে তখন সদ্য রান্না শেষ করে গ্যাসটা পরিষ্কার করছিল রূপা। ছেলের গলার উচ্ছ্বাস শুনে বুঝতে বাকি নেই রূপার যে দারুণ একটা খবর পেতে চলেছে ও। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিটেক, ক্যাম্পাসিং আর আজ ইন্টারভিউ। কোনো ফাঁক ছিল না কোথাও। জীবনের প্রতিটা পরীক্ষায় দারুণ সাফল্য পেয়েছে মহুল। যা ননদ সবার সামনে রূপার মাথা বারবার উঁচু হয়েছে ছেলের জন্য। আর কি আছে ওর জীবনে? এই ছেলেই তো সব। মহুলের উচ্চ মাধ্যমিকের পর সেই যে বিকাশ চলে গেল, তখন থেকে রূপা ওই মহুলের দিকে তাকিয়েই বেঁচে আছে। হঠাৎ হার্ট অ্যাটাক। মিনিট 10 হয়তো সময় দিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে সেটা কি আর সময় হলো একটা? কি হয়েছে ভাবতে ভাবতেই হার্টের শব্দ থেমে গেছিল। সেই থেকে সাজগোজ, নিজের প্রতি যত্ন, সেসব থেকে দূরে সরে এসেছে রূপা। কে আছে আর ওর জীবনে সাজগোজ দেখার জন্য? সেই নিয়েও কম হিংসা ছিল জায়েদের। বাড়ির সব বউদের মধ্যে এই রূপাই ছিল অপরূপ সুন্দরী। বাড়ির যে কোনো পুজোয় লাল পাড় শাড়ি পরে রূপা যখন দাঁড়াতো, সবাই বড্ড প্রশংসা করত ওর রূপের। বড় জেঠিমা বলতেন, রূপা তোকে লালে ভারী সুন্দর লাগে। আর সেই লালেই বোধহয় নজর পড়েছিল সবার। রূপার জীবন থেকে লাল রংটাই মুছে গেল। আর তারপর থেকে ওর জায়েরা সব যেন দেখিয়ে দেখিয়ে লালে সোনালিতে সেজে গুজে থাকতো। না, হিংসে হয় না রূপার, তবে বড্ড কষ্ট হয়, ভীষণ কষ্ট। বিকাশ এত তাড়াতাড়ি না চলে গেলেই তো পারত। যদিও ছেলের জন্য গুছিয়েই গেছিল, তাও ভাবনাটা ঘুরে ঘুরে আসতেই থাকে রূপার মনে। কখনো কখনো মনকে বোঝায় যে মৃত্যু কারোর হাতে থাকে না। যেটা ওর হাতে আছে সেটা ওর ছেলে, ওর সোনার টুকরো ছেলে। ভগবান সব দিক থেকে সবাইকে হয়তো মারে না। মা, তাড়াতাড়ি এসো। মহুলের গলা শুনে তাড়াতাড়ি ছুটে এলো রূপা। মা, ও মা, ডেকেই যাচ্ছে মহুল। পাশেই দাঁড়ানো রূপা। পরনের শাড়িটা ঘামে জলে ভিজে গেছে। রান্নাঘরটা বড্ড ছোট। কতবার বলেছিল রূপা বিকাশকে যে রান্নাঘর জায়গাটুকু একটু খোলামেলা দরকার, কারণ অর্ধেক সময় ওখানেই কাটে ওর। কিন্তু কে কার কথা শোনে? আর বিকাশকেই বা কি দোষ দেবে? বাড়িটা নেওয়ার জন্য প্রমোটার অনেক দিন ঘুরঘুর করেছিল। বোকাগুলো বোঝেনি রাবণের গোষ্ঠীকে খুশি করতে গিয়ে ওদের নাজেহাল হতে হবে। তাই ফ্ল্যাটের সাইজ কমিয়ে সে যেন এক একটা বাক্স। মা, ও মা, কাছে দাঁড়িয়ে তাও ছেলেটা ডেকেই যাচ্ছে মা মা করে। এর এক স্বভাব ম্যা ম্যা করা। কি বলছিস বল? হাতটা আঁচলে মুছতে মুছতে বলল রূপা। মা, আমার চাকরিটা নেই। ওরা আমায় বলে দিল 1 মাস পর থেকে আর আসতে হবে না। ধর্মর করে উঠে বসলো রূপা। সারা গা ঘামে ভিজে গেছে, জব জব করছে। এতটাই ঘাম যে তাতে শাড়িটাও ভিজে গেছে রূপার। জানলা দরজা সব বন্ধ। মাথার ওপর সাদা এয়ার কন্ডিশনার, সাদা মেশিনটা ভূতের মতো দেখতে লাগছে। মা গরম সহ্য করতে পারে না বলে কিনে এনেছিল মহুল। সত্যি গরমে দম বন্ধ লাগে ভীষণ রূপার। কিন্তু মাস 3 আগে মহুল যখন একদিন স্বপ্নটার মতোই মামা বলে ডেকে খবরটা দিল, ওরা আমায় বলে দিল 1 মাস পর থেকে আর আসতে হবে না। সেই হাড় হিম করা খবরটা শোনার পর থেকে গরম একদম কমে গেছে রূপার। 2 মাস হতে চলল মহুলের চাকরিটা নেই। জমানো কতটা কি আছে জানে না রূপা। থাকার কথাও কি আছে? রূপা স্বপ্নে যতই ওই ছোট বাক্সের ফ্ল্যাটটাকে দেখুক না কেন, কিন্তু মহুল মাকে অনেক দিন হলো ওই ফ্ল্যাট থেকে নিয়ে এসেছে। মায়ের ইচ্ছে মতো একটা 2তলা বাড়ি বানিয়েছে। সামনে একটু বাগান উপহার দিয়েছে মাকে, আর সেটাকে রূপা মন দিয়ে সাজিয়েছে। গোলাপ, ধুতরা, জবা, তারপর কুমড়ো, বেগুন, লঙ্কা, কি নেই তাতে। কিন্তু আজ 2 মাস হলো যত্ন পায়নি গাছগুলো। কে জানে বেঁচে আছে কিনা। তারপর গ্যারাজের ওই বাদামি গাড়িটা, সেটারও একটা মাসিক খরচ আছে। গাড়ি বাড়ি করে অল্প বয়সী মহুল এত সুন্দর করে নিজের পায়ে দাঁড়িয়েছে। আত্মীয় স্বজন সবার নজর পড়ে মহুলের ওপর।
আর তাতেই বোধহয় সবটা শেষ হয়ে গেল। শেষের কথা মাথায় আসতেই আরেক দফা বুকটা কেঁপে উঠল রূপার। কি হবে? এই বাড়ি, এই গাড়ি, সব কি তাহলে ব্যাংক এসে নিয়ে যাবে? ভাবনার সাথে বুকে চাপ ধরল রূপার। ঘড়িতে যে কটা বাজে কিছুতে বুঝতে পারছে না রূপা। জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছিল আচমকা বৃষ্টির জন্য। আজকাল দরজা জানলা বন্ধ রাখলেই বোধহয় শান্তি পায় রূপা। একটা এরকম বয়সের ছেলে ঘরে বসে আছে, এর থেকে লজ্জার বোধহয় আর কিছু নেই। তাড়াতাড়ি পাশে টেবিল থেকে বোতল এনে ঢকঢক করে জল খেলো রূপা। ঠোঁট শুকিয়ে যাচ্ছে বারবার। আগামী দিনগুলো যে ওদের পরিবারে কি আসছে কিচ্ছু জানে না রূপা। ছেলেটাও কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে, অলসও খানিক। না হলে অত ভালো শিক্ষিত ছেলেটা একটা চাকরি জোগাড় করতে পারছে না। মা, ও মা। অন্ধকার ঘরে বসে রূপা শুনতে পারছে রন্টির গলা। ভীষণ নম্র আর ভদ্র একটা মেয়ে। না হলে যেভাবে আজকাল মহুল ওর সাথে ব্যবহার করে, অন্য মেয়ে হলে পালিয়ে যেত। সত্যি তো, কি দিতে পেরেছে মহুল মেয়েটাকে? 1 বছর তো হতে চলল বিয়ে হয়েছে। মা, চা এনেছি। বলতে বলতেই ঘরের আলোটা জ্বালিয়ে দিল রন্টি। ছোট্ট খাট্ট মিষ্টি একটা মেয়ে। মহুল বেশ লম্বা, তাও এরকম ছোট্ট বউই পছন্দ করে এনেছিলেন রূপা। গোল মুখ, মাথা ভর্তি কোকড়ানো চুল, ঠিক যেন সিংহাসনের লক্ষ্মী প্রতিমা। যদিও আজকাল এই লক্ষ্মী প্রতিমার ওপরেও সন্দেহ হয় রূপার। আদৌ লক্ষ্মী কি? না হলে বিয়ের বছর না ঘুরতে কিভাবে বরের চাকরিটা চলে যায়? এই ভাবনাগুলো খুব অযৌক্তিক, সেটা নিজেও জানে রূপা। তাও দেওয়ালে পিঠ থেকে গেলে এরকম কুসংস্কারগুলোই ঘিরে ধরে মানুষকে। রূপা দেখল রন্টির হাতে ট্রেতে 2 কাপ চা। কোনো আত্মীয় এলো নাকি? ভাবনাটা আসতেই বুকটা আবার কেঁপে উঠল। এই আশঙ্কা শুধুমাত্র রূপার তুখোড় ছেলের হঠাৎ বেকার হয়ে যাবার জন্য। আশঙ্কার সাথে লজ্জাও মিশে আছে বেশ খানিকটা। মা এসেছে, তুমি ঘুমাচ্ছিলে বলে ডাকিনি। চায়ের ট্রেটা টেবিলে রাখতে রাখতে বলল রন্টি। মা এসেছে মানে রন্টির মা, মানে মহুলের শাশুড়ি। ছিছি, কিভাবে ওনার মুখোমুখি হবে? কি বলবে ওনাকে রূপা? ননদ যা, এদের সামনে তাও কথাটা বলা যায়, কিন্তু এই মানুষটার সামনে কি বলবে রূপা? কি বলবে রূপা? দুপুরে ওনার মেয়েকে কি খাওয়াতে পেরেছে রূপা? চাল কুমড়ো তরকারি আর ডিমের ঝোল। আর কয়েকটা দিন পরে এই ডিমটুকুও জুটবে না মেয়েটার ভাগ্যে। দিদি কেমন আছেন? ঘরে ঢুকতে ঢুকতে বললেন শিপ্রা। লাল রঙের একটা শাড়ি, কপালে লাল টিপ পরে ঢুকলো শিপ্রা। শিপ্রারও তো হাজবেন্ড মারা গেছেন, কিন্তু ওর পোশাকে চেহারায় কোথাও বৈধব্যের কোনো চিহ্নটুকু নেই। মাথা ভর্তি কালো চুল, চোখে গোল্ডেন ফ্রেমের চশমা। স্বামী মারা যাওয়ার পর তার চাকরিটাই পেয়েছে শিপ্রা। বাইরে বেরিয়ে মেয়েদের চাকরি করতে যাওয়া একদমই পছন্দ করেন না রূপা, হোক সে যতই শিক্ষিত। বাইরে নজর যার খুলে যায়, সাথে পয়সার গন্ধ, সেই মেয়েকে কিছুতেই ঘরে আটকে রাখা যায় না। এই শিপ্রাই তো কত চৌখোশ, কথার জালে কিভাবে যে জড়িয়ে ফেলবে। আজ এরকমই কিছু বলবে বলেই শিপ্রা এসেছে রূপা নিশ্চিত। আসুক, যদি মেয়েকে নিয়ে চলে যেতে চায় যাক। সত্যিই তো, এত অসহায়ভাবে রাখবেই বা কেন একমাত্র মেয়েকে? দিদি কি ভাবছেন বলুন তো? এত ঘেমে নিয়ে তো একসার হয়েছেন। রন্টি একটু এসিটা চালিয়ে দে মাকে, নির্দেশ দিল শিপ্রা। অন্যের বাড়ি গিয়ে এতটা সাবলের কিছুতেই রূপা হতে পারবে না। শুনেছ তো সবই, চাকরিটা নেই মহুলের। কিছু কথা বলতে হয় বলে বলল রূপা। শিপ্রা বলল, জানি তো, সেই জন্যই তো আজ আরও আসলাম। আগেই আসতাম, সময় করে উঠতে পারছি না। রবিবার করেও কাজে বেরোতে হচ্ছে। আজ এই হোম, কাল ওই বৃদ্ধাশ্রম। একটা এনজিওতেও যুক্ত আছে শিপ্রা। শিপ্রার প্রতিটা কথায় অহংকারের ছোঁয়া। চাকরি করে সন্তান মানুষ করার জয় ওর কথায়। রূপা নিজেকে গুছিয়ে নিয়ে বলল, যদি তোমার মনে হয় মেয়েকে নিয়ে যাবে, যেতে পারো। সত্যি বলতে কি, একটুও যত্ন হচ্ছে না মেয়েটার তোমার। বুঝতেই পারো, 2 মাস চাকরি নেই ছেলেটার। কতদিন টানতে পারবে সংসারটা জানি না। এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে রূপা। গালে হাত দিয়ে শুনছে শিপ্রা। শিপ্রা দেমাকি চালে কথা বলে ঠিকই, কিন্তু রূপাকে কখনো অপমান করেনি। রন্টিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো অপমানিত বোধ করছে মা মেয়ে দুজনেই। মা মেয়ের এমন শুকনো মুখ দেখে থমকালো রূপা। এত কিছু বলার কি দরকার ছিল ওর? ওদের অসুবিধা হলে ওরা নিজেরাই বুঝবে। কি যে হয়েছে আজকাল রূপার, না চাইলেও কত কি বলে দেয়। দিদি
আমি মেয়েকে নিতে আসিনি, বরং আপনাদের পাশে থেকে কোনো উপায় বের করতে এসেছি বলেই চায়ের কাপে চুমুক দিল শিপ্রা। কি বলতে চায় শিপ্রা? টাকা ধার দিতে চায়? এতটা ছোট করতে চায় ও রূপাকে? দিদি, আমি আমার দাদার অফিসে একটা চাকরি জোগাড় করেছি। মাসে খুব বেশি না দিলেও আপনার গাড়ির ইএমআই, বাড়ির ইএমআই দুটো হয়ে যাবে। খাওয়া দিদি ঠিক জোগাড় হয়ে যাবে, কিন্তু এইগুলো যদি সঠিক সময় না দিতে পারে ব্যাংক মানবে না। কথাটুকু বলে আবার চায়ের কাপে চুমুক দিল শিপ্রা। শিপ্রার কথায় মনটা গলে গেল রূপার। ও বাড়ি বয়ে একটা চাকরি নিয়ে এসেছে মহুলের, বেকারত্ব মুছতে চাইছে, আর রূপা কি ভুল বুঝেছে ওকে? একটু দূর হয়ে যাবে ঠিক কথা, কিন্তু তাও সংসারটা তো বাঁচবে। শিপ্রার কথায় রূপা বলল, দূর কি গো, ছেলে মানুষ, কোনো দূরে না। এখন যদি ওকে বাড়ির বাইরে গিয়েও থাকতে হয় আমি তাই সই। রূপার কথায় থমকালো শিপ্রা, হেসে বলল, পাগল নাকি? কার চাকরির কথা বলছেন? আমি তো রন্টির চাকরির কথা বলছি। শিপ্রার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল রূপা। ছেলেটা চাকরি নেই, সেই সুযোগে উনি কি সুন্দর নিজের মেয়ের চাকরি নিয়ে ভাবছে। এত স্বার্থপর মানুষ কিভাবে হয়? রন্টির চাকরি মানে? ও কি চাকরি করবে? না না, লোকে কি বলবে? বর বেকার, বউ চাকরি করে। রূপার গলায় অবহেলা। শিপ্রা সেই অবহেলাটাকে অস্ত্র বানিয়ে বলল, আরে আমার দাদা ওর অফিসের জন্য একটা অ্যাকাউন্টেন্টসের লোক খুঁজছে। আমি রন্টির কথা বললাম, ও রাজি। আচ্ছা দিদি, আপনি বলুন আমি দাদাকে কিভাবে আমার ইঞ্জিনিয়ার জামাইয়ের চাকরির কথা বলি? মহুল যে টাকা মায়না পেত, আমার দাদা তার অর্ধেকের অর্ধেক হয়তো দিতে পারবে। মহুল ওই টাকার চাকরি করবে? রূপা চুপ হয়ে গেল, একটু বিড়বিড় করে বলল, বেকার থাকার থেকে তো ভালো। শিপ্রা চায়ের কাপটা রেখে শান্তস্বরে বলল, কখনো না, আমি কিছুতেই এত সস্তা চাকরির কথা মহুলকে বলতে পারবো না। একটু উত্তেজিত শোনালো গলাখানা শিপ্রার। তারপর নিজেকে সামলে বলল, দিদি, ছেলেটার মানসিক অবস্থা একদম ভালো না। এই অবস্থায় ওকে যদি চাকরিটার কথা বলি, ওর কনফিডেন্ট লেভেলটা আরও ভেঙে যাবে, আরও গুটিয়ে নেবে নিজেকে। তার ফল কিন্তু খুব ভালো হবে না। আর তাছাড়া একটা কথা বলুন তো, বিয়ের সময় পেপারে এমন বিজ্ঞাপন কেন দিয়েছিলেন যে শিক্ষিত মার্জিত মিষ্টি মেয়ে চাই? এটুকু বলে চোখ সরু করে রূপাকে দেখছে শিপ্রা। হয়তো বোঝার চেষ্টা করছে। একটু অন্ধকার লাগছে রূপার মুখটা। শিক্ষিত মেয়ের শিক্ষা যদি কোনো কাজেই না লাগে, তাহলে আর শিক্ষিত এনে লাভ কি হলো? আজ আপনার পরিবারে এমন বিপদ, মহুলের এমন বিপদে মেয়ে আমার অ্যাকাউন্টেন্সি নিয়ে এমকম পড়ে ঘরে বসে আছে, তাহলে কি লাভ হলো? মাথা নিচু করে বিড়বিড় করল রূপা, লোকে কি বলবে? ছি ছি। কাল ব্যাংক যদি বাড়িটা নিতে আসে, তখন লোকে কি বলবে দিদি? সে তো আরও লজ্জার। তার থেকে আমার কথা শুনুন, রন্টি চাকরিটা করুক আর মহুলকে আরেকটু সময় দিন, ওর পাশে থাকুন। যখন দেখবেন আপনারা ওর পাশে আছেন, ও আরও উৎসাহ নিয়ে চাকরিটা খুঁজবে। আর সময় কি সবার সমান যায়? রূপা চোখ নিচু করে আছে, চোখ দুটো ভেজা বেশ বোঝা যাচ্ছে। রন্টি এসে হাত দুটো ধরল রূপার। শিপ্রা নিজের মুখটা রূপার মুখের কাছে এগিয়ে এনে বলল, দিদি, সংসারটা সবার, স্বামী স্ত্রীর সবার। আর যদি রন্টি অসুস্থ থাকে, রান্না করতে না পারে, আর মহুল রান্নাটা করে, লোকে কি ছিছি করবে? সব কাজ সবার। মহুলের ওপর এতটা চাপ দেওয়া ঠিক হচ্ছে না। ও তো খুব বড় হয়ে যায়নি বলুন? বলেই তাকালো দরজার সামনে। মহুল যে কখন পায়ে পায়ে দরজায় এসে দাঁড়িয়েছে কেউ দেখেনি। মহুলের চোখ দুটো ছলছল করছে, হাত দুটো জোর করে তাকিয়ে আছে শিপ্রার দিকে। এতদিন শিপ্রাকে খুব ভালো মনে হতো না মহুলের। আসলে মেয়েদেরকে একটা আলাদা চোখে দেখে এসেছে মহুল, রূপাই শিখিয়েছে। কিন্তু চাকরিটা চলে যাবার পর রন্টিকে দেখে মনে হয়েছে যে কত মেয়ে তো কত কিছু করে, ও তো পারে কিছু একটা করতে। সব দায় কি শুধু মহুলের? দিদি, আর না করবেন না। শুধু বঞ্ঝি বলে দাদা অনেকটা টাকা দেবে রন্টিকে, আবার হাতে ধরিয়ে সব শিখিয়েও দেবে। আজকাল নতুনদের এতটা কেউ সুযোগ দেয় না। আপনি আর না করবেন না। শিপ্রার গলায় মিনতি। এসি থেকে একদলা ঠান্ডা হাওয়া বেরিয়ে সে ঘরে ঘুরে বেড়াচ্ছে। মনটা শান্ত লাগছে রূপার। আসলে এসির হাওয়ার থেকেও বেশি ঠান্ডা ছিল শিপ্রার দেওয়া প্রস্তাবটায়। আর তাতেই শান্ত হলো মনটা রূপার। কবে জয়েন করবে?
রূপার করা প্রশ্নে রন্টি জড়িয়ে ধরল রূপাকে। শিবরাও হাত দুটো ধরল রূপার, আর মহুল স্বস্তিতে চোখ দুটো বুজে ফেলল। কিছুটা দিন সময় পেল ও। সত্যি তো সংসার তো সবার, তার লেনদেনও সবার। তাহলে শুধু শুধু ছেলেরাই কেন এতটা নিজেদের দায়ী করবে? সবাই সবার পাশে থাকবে, তবেই না সংসার সেজে উঠবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।